powered by Asian Paints. প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি নির্মাণ রসায়ন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই এশিয়ান পেইন্টস। এই অনুষ্ঠানটিতে আমরা মূলত স্থাপত্য ও নির্মাণ বিষয়ক খুঁটিনাটি বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরি। আজ আমরা কথা বলবো একটি পুরনো বাড়ির সংস্কার অর্থাৎ রেনোভেশন নিয়ে। আমাদের আজকের অতিথি স্থপতি সজীব জাহান, প্রিন্সিপাল আর্কিটেক্ট, DWL আর্কিটেক্টস অ্যান্ড ইন্টেরিয়র্স। ভাই, আপনাকে স্বাগত। জি, অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে সময় দিয়েছেন। যেই প্রজেক্টটি নিয়ে আসলে আজকে গল্প করতে চাই আপনার সঙ্গে, শুরুতে একটু বলবেন যে এর পেছনের ঘটনাটা। আমরা মূলত ঢাকার আমার অফিস গুলশানে, তো ঢাকাতে কাজ করার পাশাপাশি আমরা ঢাকার বাইরেও অনেক কাজ করে থাকি। একজন সিলেট প্রবাসী, উনি ইংল্যান্ডে থাকেন। তো উনি আমাদের কাজ দেখে উনি আমাদের সাথে যোগাযোগ করলেন যে উনি একটা ডুপ্লেক্স বাড়ি বানাবেন। আচ্ছা। ওনার টোটাল ফ্যামিলি ইংল্যান্ডে থাকেন, কিন্তু হয়তো উনি বছরে 1-2 বার আসবেন। কিন্তু ওনার যেহেতু ফ্যামিলি আছে, বাচ্চা আছে, সবাই ওনারা নিজেদের মতো করে একটা দেশের বাড়িতে সবাই আসলে যাতে ভ্যাকেশন হিসেবে ইউজ করতে পারে, এরকম একটা খুব একটা টাচি ফিলিং নিয়ে একটা বাড়ি করতে চাচ্ছিলেন উনি। তো উনি বললেন যে উনি একটা জায়গা কিনেছেন সিলেটে, জায়গাটা প্রায় 5 কাঠার মতো একটা জায়গা কিনেছেন, একটা 2 তলা বিল্ডিং সহ। আচ্ছা। তো উনি চাচ্ছিলেন যে এই বিল্ডিংটাকে ভেঙে নতুন করে একটা ডিজাইন করবেন। তো আমি স্বভাবতই আসলে একটা সিদ্ধান্ত দিতে গেলে আমাদের কিছু রিপোর্ট দেখতে হয় বা জিনিসটা অ্যাসেসমেন্ট দরকার করতে হয়। তাই আমি বললাম যে আপনার বাড়িটার একটু আমাকে কাইন্ডলি ছবি পাঠান, যেহেতু আমি এখনো যাইনি, আমি ছবি দেখে তারপরে আপনার সাথে কথা বলি। তো ভদ্রলোক আমাকে ছবি তুলে ছবিও পাঠালেন। তো আমি দেখলাম যে বাড়িটা বেশ পুরনো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হলো যে ওয়াই নট, আমরা যদি চেষ্টা করি দেখি ওনার বাড়িটাকে যদি রেনোভেট করে দেওয়া যায় তাহলে তো খারাপ হয় না। তো আমার মাথায় যখন আইডিয়াটা আসলো, আমি ওনার সাথে শেয়ার করলাম যে আপনার বিল্ডিংটা দেখতে মনে হচ্ছে পুরাতন, কিন্তু আমি এই মুহূর্তে ভাঙার ডিসিশন দেব না। যদি খুব ভালো হয় আমাকে যদি অ্যালাউ করেন, আমি সিলেটে ভিজিট করে আপনার কাজটা দেখি, তারপরে আমি সিদ্ধান্ত দিলে আপনি এই সিদ্ধান্তে যেন যে বাড়িটা ভেঙে নতুন করে আপনি ডিজাইন করাবেন। গিয়ে দেখলাম যে বাড়িটা মোটামুটি বেশ ভালোই আছে, ওয়ালের কন্ডিশনগুলো, যদিও ওইটা লোড বেয়ারিং ওয়ালে ছিল, মিক্সড স্ট্রাকচার কন্ডিশন ছিল, লোড বেয়ারিং ওয়াল, কিছু পিলার, আরসিসি পিলারও ছিল। তো দেখলাম যে ওয়ালের কন্ডিশন যথেষ্ট রকমের ভালো। 2-1 জায়গাতে কিছু ড্যাম্পের প্রবলেম আছে, আর যেহেতু আগের পুরনো বিল্ডিং, উইন্ডোগুলো ছিল কাঠের, তো উইন্ডোগুলোতে দেখলাম যে কিছু ঘুনে টুনে ধরেছে, এছাড়া অল ওভার কন্ডিশন ভালো। তো পরে আমার মনে হলো যে যদি আমরা রেনোভেট করি, ওনার প্রায় নিয়ার অ্যাবাউট 1800 স্কোয়ার ফিট ছিল একটা ফ্লোরে, 2টা ফ্লোরে মিলে প্রায় 3600 স্কোয়ার ফিটের মতো। তো 3600 স্কোয়ার ফিটের একটা বিল্ডিং ভেঙে নতুন করে করা, এটাও কিন্তু আপনার দেখবেন যে 1 কোটি টাকার উপরে খরচ হয়ে যাবে। তাই আমি বললাম আপনার এই বিল্ডিংটা ভাঙার আগে যদি আমরা একটু চেষ্টা করি দেখি, আপনাকে একটা ডিজাইন দেখাই, যদি পছন্দ করেন আপনার এই প্রজেক্টটাকে না ভেঙেই আমার মনে হয় যে নতুন করে দেওয়া সম্ভব। উনি বললো যে আসলে কি এটা সম্ভব? আমি কেন সম্ভব হবে না। তো পরে আমি একটা ডিজাইন ওনাকে করে দেখালাম। তো দেখানোর পরে উনি ওনার ফ্যামিলি সহ সবাই খুব পছন্দ করলো এবং বিশ্বাসই করতে পারছিল না যে এটা ওনাদের বিল্ডিং কিনা। আমি বললাম যে হ্যাঁ, এটা আপনাদের বিল্ডিং, এখানে শুধু আমরা কিছু স্ট্রাকচার টোটালি ঠিক থাকবে, ফ্রন্টের কিছু এলিভেশন, কিছু বারান্দার স্ল্যাব আমরা চেঞ্জ করে এই মাসিংটা ডেভেলপ করতে পারবো। জি জি। তো পরে ওনারা এগ্রি করলেন। দেন আমরা সিদ্ধান্ত নিলাম যে বাড়িটাকে ভাঙবো না, এটাকে রেনোভেট করব। তো পরে আমরা ওইভাবেই প্ল্যান করলাম। ইন্টারনাল কিছু চেঞ্জেস ছিল, যেহেতু আগের বাড়ি ওরকম ইন্টেরিয়র প্ল্যান হয়তো সলভ করে ওয়ালগুলোকে করা হয়নি। তো আমরা ফার্নিচার লেআউট প্ল্যান সলভ করে ওই অনুযায়ী কিছু ডোরের পজিশন চেঞ্জ করে দিলাম, বা একটা ডোর যেদিক দিয়ে হওয়ার কথা হয়তো ছিল না, আমরা সেদিক দিয়ে হয়তো একটু করে ডোরটা ওপেন করে দিলাম, এইভাবে কিছু চেঞ্জ করে দিলাম। তো ওনারা যথেষ্ট হ্যাপি, এবং আমাদের ইন্টেরিয়রে হয়তো মানে 30-40 লাখ টাকা খরচ হয়েছে টোটাল ইয়েতে, বাট অল ওভারলি আমি বলবো যে অ্যাটলিস্ট উনি 50-60 লাখ টাকা তো ডেফিনেটলি ওনার সেভিংস হয়েছে। হ্যাঁ, আর আমরাও মজা পেয়েছি, কারণ একটা পুরনো জিনিসকে এইভাবে করে ট্রান্সফর্ম করে একটা এইরকম একটা রূপ দেওয়া, চেহারা দেওয়া, এটাও আমাদের জন্য একটা চ্যালেঞ্জ ছিল। তো আমরাও যথেষ্ট এনজয় করেছি কাজটা নিয়ে, উনিও আলটিমেটলি হ্যাপি। শুধু একটা ডিসিশনের জায়গা থেকে কিন্তু এই কাজটা সম্ভব হয়েছে। শুরুতে যদি ভেঙে ফেলার কথা চিন্তা করা হতো কিংবা নতুন করে ডিজাইন করতেন, যেমন
এখন তো স্থপতিরা পরিবেশ প্রকৃতি সংরক্ষণের ব্যাপারটিতেও গুরুত্ব দেন, জি। তো সেই জায়গা থেকে আমি যদি 3600 স্কয়ার ফিট বিল্ট এরিয়ার একটা বিল্ডিং ভেঙে ফেলি, ভাঙতেও কিন্তু একটা দূষণ হচ্ছে, আবার নতুন করে বানাবো সেখানেও কিন্তু কার্বন এমিশন হচ্ছে, সেই জায়গা থেকে আপনারা একটা বড় ভূমিকা রাখলেন। তো একটু যদি এর লেআউটের ব্যাপারটা নিয়ে একটু আলোচনা করতেন। জি শিওর, আমি একটু দেখাচ্ছি, ড্র করে দেখাচ্ছি যে আমাদের কেমন ছিল আর আমরা কি করেছি। তো বেসিক্যালি আমাদের প্রজেক্টটা ছিল এরকম একটু রেক্টেঙ্গুলার শেপ, ফ্রন্টে এরকম একটা রাস্তা ছিল, নিয়ার অ্যাবাউট রাস্তাটা হয়তো 12 ফিটের মতো হবে। তো আমাদের এই প্লটের মধ্যে বিল্ডিংটা ছিল পেছন দিকে, এরকম জায়গা বিল্ডিংয়ের পজিশন ছিল, ফ্রন্টে একটু খালি জায়গা ছিল। তো যেহেতু বিল্ডিংয়ের আমাদের পুরনো এন্ট্রেন্স ছিল এরকম একটু মাঝখান দিয়ে, আর এখানে একটা গ্যারেজ ছিল, এন্ট্রেন্স হচ্ছে এই মিডল পার্ট থেকে, এটা একটা বারান্দার মতো একটা পার্ট ছিল। তো আমরা দেখলাম যে বিল্ডিংয়ের এন্ট্রেন্স আমাদের প্রথমে টার্গেট করেছিলাম যে আমরা মিডল থেকে করব, তো আমরা আসলে মিডল থেকে করিনি, কারণ যেহেতু এদিক থেকে গাড়িটা ঢুকলে আমার গ্যারেজে গাড়ি রাখতে পারবে না, এর জন্য আমরা এন্ট্রেন্সটা ঠিক গ্যারেজের বরাবর এদিক থেকে করেছি, যাতে আমার এদিক থেকে গাড়িটা ঢুকলে এখানে আমার গাড়ি ড্রপ আপ করে গাড়ি ডাইরেক্ট আমার গ্যারেজে ঢুকে যেতে পারে, আবার গাড়ি আমার এখানে যদি একটা গাড়ি রাখে এখানে আরেকটা গাড়ি রাখা যাবে। তো আমরা প্রথমে একটু পার্কিংটা চিন্তা করলাম, আর এইখান দিয়ে আমরা একটা ছোট্ট গেট করেছি, যে অনেক সময় আমরা জানি যে গাড়ি ছাড়াও অনেকে প্যারিস্ট্রিয়ান আসতে পারে, রিক্সা দিয়ে আসতে পারে, তো তাদের ঢোকার জন্য আমরা এইখান দিয়ে একটা আলাদা একটা প্যারিস্ট্রিয়ান একটা এন্ট্রেন্স করেছি, এরকম একটা স্টেপিং করে একটা প্যারিস্ট্রিয়ান এন্ট্রেন্স করেছি। এদিক থেকে হচ্ছে যে আমার প্যারিস্ট্রিয়ান এন্ট্রি, এদিক থেকে হচ্ছে যে আমার গাড়ির এন্ট্রি, হ্যাঁ ভেহিকল এন্ট্রি করেছি আমরা। আর এই জায়গাটুকুতে আমরা টোটালি ল্যান্ডস্কেপ করেছি একটা, যাতে বসা যায়। এখানে একটা ড্রাইভারদের জন্য একটা ছোট্ট ওয়েটিং করেছি আমরা, যাতে গাড়ি দিয়ে যদি চায় ড্রাইভাররা ওয়েট করতে পারবে। তো আমাদের প্রজেক্টের মেন চ্যালেঞ্জে ছিল যে আমরা এই সব কিছু ঠিক থাকবে স্ট্রাকচার, এই ফ্রন্টের বারান্দাটাকে আমরা যদি আমাদের এক্সিস্টিং ছবি দেখি, আমরা যে ছবিতে দেখবো যে এটা ফ্রন্ট একটা বারান্দা ছিল, এবং এই বারান্দার কারণে উপরের ফ্লোর যেটা ছিল ওইটাতেও সেম একটা এরকম একটা বারান্দা ছিল। তো আমরা এই বারান্দাটাকে আসলে টিপিক্যাল বারান্দার লুকস দেব না, এটা চিন্তা করে আমরা মেইন আইডিয়া হচ্ছে যে আমরা এখানে একটা শেয়ার ওয়ালের মতো একটা ব্রিক দিয়ে করেছি, বাট এটা লুকসটা হচ্ছে শেয়ার ওয়ালের মতো, এখানে একটা ওয়াল তুলেছি আমরা। আমি যদি ফ্রন্ট সাইডটা বিল্ডিং এর দেখি, এরকম কিছু একটা হবে, আমি জাস্ট একটু রাফলি। তো আমরা এই যে ফ্রন্টের ওয়ালটা, এটা হচ্ছে এই ওয়ালটা, এরকম আমরা ফ্রন্টের একটা ওয়াল তুলে এখানে যে ভিতরের যে আমার লিভিং রুম আছে, এখানে একটা লিভিং রুম ছিল গ্রাউন্ডে। তো আমরা লিভিং রুম থেকে ইন্টারনাল স্পেসকে ডেভেলপ করার চেষ্টা করলাম। ইন্টারনাল স্পেস হচ্ছে যে ভিতর দিক থেকে এখানে আমরা একটা গার্ডেন করলাম, যাতে লিভিং এর এখানে আমরা একটা ফোল্ডিং ডোর করেছি, যাতে এই ফোল্ডিং ডোরটা ওপেন করলে ইনারলি এই গার্ডেনটা সুন্দর হয়। আর যেহেতু এই ওয়ালটা তুলেছি, আমরা কিন্তু এই জায়গাটা আবার ফাঁকা রেখেছি। আচ্ছা, এই জায়গাটা ফাঁকা রেখেছি যাতে একদম বৃষ্টির আচ্ছা। পানি টানি বা আলো যেই পরিমাণ দরকার আমার এই দিক দিয়ে যাতে যেতে পারে, এই ভেন্টিলেশনের জন্য আমরা এরকম কিছু পাঞ্চেস রেখেছি, যাতে এটা দিয়ে আমার এয়ার সার্কুলেশন প্রপারলি হয়। এবং আমরা আলটিমেটলি দেখলাম এয়ার সার্কুলেশনের কারণে লিভিংটা যথেষ্ট ঠান্ডা থাকে এবং এখানে এসি ছাড়তে হয় না। আর উপরের ফ্লোরে আমরা এখানে একটা পাঞ্চ রেখেছি, যেখানে সেম একটা এই পজিশনে একটা বারান্দা ছিল, যাতে ওই বারান্দা থেকে উপরের ভিউজটা আমি পাই। তো এটা আমাদের আরেকটা লজিক ছিল, যেহেতু ওনারা দেশের বাইরে থাকেন, তো ওনারা কিন্তু বছরে হয়তো 2 বার বা 4 বার আসবেন, বাকি সময়টুকু কিন্তু বিল্ডিংটা বন্ধ থাকবে। তো এখানে সিকিউরিটির একটা খুব ভালো একটা ইস্যুজ আছে। তো এর জন্য আমরা ডিজাইনটাকে একটু এক্সট্রোভার্টেড না করে ইন্ট্রোভার্টেড ডিজাইন হিসেবে করেছি, যাতে যে সলিড ওয়াল, এখান থেকে আমার উইন্ডো কম থাকলে হয়তো আমার একটু সিকিউরিটি বেশি থাকবে, হ্যাঁ, একটু চুরি হওয়ার পসিবিলিটিস কম থাকবে। এর জন্য আমরা একটু নিচের দিকে একটু সলিড টাইপ করেছি, উপরের দিকে ওপেন রেখেছি। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে আমরা কাজ করেছি। আর এই দিকে ছিল আরেকটা, নিচে আমার এখানে গ্যারেজ ছিল, এই গ্যারেজটা হয়তো এদিকে এসেছে গ্যারেজটা, আর উপরের আরেকটা বেডরুম ছিল, এটা বেডরুমের বারান্দা। তো বেসিক্যালি এটা ছিল প্ল্যান, আর এটা এলিভেশন। আর এটা ছাড়া আমরা রুফকেও মানে কিছু হালকা কাজ করেছি। তো এটা ছিল অল ওভার আমাদের প্ল্যানের জাস্ট আউটার এলিভেশনের যে বিষয়টা চিন্তা ভাবনা। আর ভিতরের দিকে আমাদের যে বললাম যে কিছু ড্যাম্পের প্রবলেম ছিল, এটার জন্য আমরা প্রথমেই সাজেস্ট করেছি যে এটাকে টোটালি ড্যাম্প প্রুফ করতে হবে।
তো ড্যাম্প প্রুফ না করলে আসলে আমরা অনেক সময় যতই ভালো ইন্টেরিয়র করি না কেন, এটা যদি নষ্ট হওয়ার একটা স্কোপ থাকে, একটা চান্স থাকে, তাহলে কিন্তু আসলে ভালো ইন্টেরিয়র করেও আসলে কি শান্তি নেই, ক্লায়েন্টও অনেক সময় এটা নিয়ে হ্যাপি থাকবে না। এর জন্য পুরো বাসাটাকে আমরা ড্যাম্প প্রুফ করিয়ে নিয়েছি, মানে যা যা ট্রিটমেন্ট প্রয়োজন সেই অনুযায়ী কাজ করে আমরা বাসার টাইলস চেঞ্জ করেছি, ফিটিংস ফিক্সার বা ইলেকট্রিক্যাল পয়েন্টের যে ইস্যুসগুলো ছিল এটা আমাদের ফার্নিচার লেআউটের সাথে মিলিয়ে অনেক সময় আমাদের এই প্রবলেমটা হয় যে আমরা যখন বিল্ডিং ডিজাইন করি, বিল্ডিং ডিজাইন যে সময় করি আমরা অনেক সময় দেখেছি আমরা যে ঠিক এক্স্যাক্টলি যেই ফার্নিচারটা যেখানে হওয়া উচিত সেইভাবে মিলিয়ে ইলেকট্রিকের পয়েন্টটা করা হয় না। কিন্তু যখন আমরা ইন্টেরিয়র করি আমরা চাই যে মোর কমফোর্টলি কীভাবে যাতে আপনি ইউজ করে কমফোর্ট ফিল করেন ওইভাবে ইলেকট্রিক্যাল পয়েন্টটা দিতে। যেখানে যদি বেডের পাশে একটা সাইড টেবিল থাকে, আমরা জানি যে সাইড টেবিলের একটা নির্দিষ্ট একটা উচ্চতা আছে, তো যদি এটা 18 ইঞ্চি হয় আমরা চাই যে ওটা ঠিক উপরেই সকেটটা থাকবে যাতে আপনার মোবাইলটা চার্জ দেওয়া যায়। অনেক সময় দেখা যায় যে সাইড টেবিলটা আছে ওইটার নিচে পিছনে সকেটটা চলে গেছে, তো এটা কিন্তু আনইউজুয়াল হয়ে যায়। পরে তার যা ছিল আমরা তারগুলো যেহেতু পুরনো বিল্ডিং এই ব্যাপারে আমরা খুবই কনসিয়াস থাকার চেষ্টা করি, কারণ ইলেকট্রিক্যাল হ্যাজার্ড হলে এটার একটা প্রবলেম। যেহেতু পুরনো বিল্ডিং আমি এইটাতে কোনো রিস্ক দিতে চাইনি, টোটালি ওয়্যারগুলোকে আমি সব চেঞ্জ করে দিয়েছি, নতুন তার দিয়ে আমরা এখানে কাজ করে দিয়েছি। আর লাইটিংটাও একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্ট ইন্টেরিয়রের জন্য, আমরা ওইটাও চেষ্টা করেছি যে যেহেতু আমাদের এইখানে একটা বিল্ডিং ছিল ডে লাইট অলমোস্ট আসতো, বাট এটা ছাড়াও মানে ডে লাইট ছাড়া মানে যেভাবে আর্টিফিশিয়াল লাইট দিয়ে কম লাইট দিয়ে লাইটেড করা যায়, এর জন্য আমরা ওয়ালটাকে আবার একটু লাইট কালার চিন্তা করেছি, ফ্লোরের টাইলসটাকেও আমরা লাইট কালার দিয়েছি যাতে অল্প আলোতে রিফ্লেক্ট হয়ে আপনার এটাকে একটু বড় মনে হয়, ন্যাচারাল লাইটটা বেশি মনে হয়। তো এই কাজগুলো আমরা করেছি আর কি। মূলত আসলে যে বিষয়টা বুঝতে পারলাম যে ফাংশনালি এখানে লেআউট যেরকম ছিল, ওয়াল এবং মানে প্রত্যেকটা রুম ওয়াইজ যে ফাংশন ছিল সেই জিনিসগুলো আপনারা ঠিক রেখেছেন, কিন্তু এখন যেহেতু নতুন করে ইউজার কমফোর্টের ব্যাপারটা আবার ডিফাইন করতে হচ্ছে আপনাকে, পাশাপাশি আপনি ইন্টেরিয়রের যে প্যানেলিং বা সিলিং এর কাজ করেছেন সেই আলোকে কিন্তু ওয়্যারিংটা নতুন করে নিয়েছেন। ইনফ্রাস্ট্রাকচারের দিক থেকে যদি বলি, মানে অনেক পুরনো বাড়ি কিন্তু আমাদের দেশে এরকম আছে এবং অনেকেই ভাবেন যে ভেঙে ফেলবেন, এবং ভেঙে ফেলতে গিয়ে দেখা যায় যে ভুল সিদ্ধান্তের কারণে কোনো কারণে তিনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সেই জায়গায় মানে কেউ যখন একটা বাড়ি নতুন করে বানাতে চাইবেন কিংবা পুরনো বাড়িকে আবার রেনোভেট করতে চাইবেন, তার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মানে প্রাথমিকভাবে কি করণীয় হওয়া উচিত এবং কি কি না করা উচিত? ডেফিনেটলি যিনি কাজ করবেন তাকে তো একটা সেফটির দিক চিন্তা করতেই হবে, এটা ফার্স্ট প্রায়োরিটি, যে আমি যেই বিল্ডিংটাতে পুরনো বিল্ডিংটাতে কাজ করব সেটা আসলে কতটুকু সেফটি আমাকে এনশিওর করতেছে, এটা প্রথমে আসলে মেনটেন করতে হবে। সেকেন্ডলি হচ্ছে যে এটার ভ্যালুয়েশন, যে আমি যে কাজটা করব এই ভ্যালুয়েশনগুলো আগের থেকেই আসলে চিন্তা করা উচিত, যে আমি যে বিল্ডিংটা আছে এটা ভাঙতে কি খরচ হবে, নতুন করে বিল্ডিং করলে আমার কত টাকা খরচ হবে, এবং লাইফস্প্যান পাশাপাশি এক্স্যাক্টলি, এবং সেইটার আমার ইন্টেরিয়রও তো ডেফিনেটলি একটা বিষয় আছে, কিছু ম্যাটেরিয়াল বা ফিনিশিং ম্যাটেরিয়াল চেঞ্জ করারও বিষয় আছে। তো এই ভ্যালুয়েশনটা চিন্তা করে নিলে ভালো, যে আমি আসলে যে টাকা খরচ করছি এটার এগেনস্টে আমি আউটকাম কি পাচ্ছি, ঠিক আছে। তো এই দুইটা জিনিস মিলায় যদি চিন্তা নেওয়া যায়, মানে সিদ্ধান্ত নেওয়ার আগে দুইটা জিনিস মিলানো যায়, তাহলে সিদ্ধান্ত নিতে সুবিধা হয়। কিন্তু এই সিদ্ধান্তগুলো নেওয়ার ক্ষেত্রে কোনো একজন মানুষ কার কাছে যাবেন, এবং দ্বিতীয়ত হচ্ছে যে সবচেয়ে দ্বিধাদ্বন্দ্ব যেটা নিয়ে থাকে যে পুরনো বিল্ডিং মানে তো ওল্ড ফ্যাশন একটা ব্যাপার অনেকেই মনে করেন, তো সেটাকে আসলেই এখন সময়ের সাথে তাল মিলিয়ে মানে কন্টেম্পোরারি আমরা যেটাকে বলি সেই চেহারা দেওয়া সম্ভব কিনা, যেটা আপনারা এই প্রজেক্টের ক্ষেত্রে করেছেন, কিন্তু অন্যান্য ক্ষেত্রে আসলে এই ব্যাপারে কি পরামর্শ দেবেন? আসলে দেখুন, পুরনো বিল্ডিংকে নতুন করে রূপ দেওয়া এটা কিন্তু আপনি যদি বাইরের দেশগুলোতে দেখেন এই জিনিসগুলো খুবই কিন্তু ইমোশনাল। আপনি দেখবেন যে ইংল্যান্ডে যান, ওইখানে যত পুরনো বিল্ডিং, এমনও অনেক হোটেল আছে যে 5 স্টার হোটেল, বাট এটা হচ্ছে যে আপনার খুব পুরনো স্ট্রাকচার, এটাকে প্রিজার্ভ করে নতুন করে দেওয়া হয়েছে, কিন্তু ওর অবকাঠামো দিক সব কিছু ঠিক আছে। আমাদের বাংলাদেশে কিন্তু এই প্র্যাকটিসগুলো নাই। একটা পুরনো বিল্ডিংয়ের সাথে কিন্তু একটা হিস্ট্রি জড়িত। আমাদের বাংলাদেশে কিন্তু এরকম অনেক ভবন ছিল যেগুলো রাজবাড়ি বলতাম। কিছু কিছু জিনিস আমাদের, যেমন সোনারগাঁয়ে আমাদের জাদুঘর, এটা আমরা জানি যে অনেক আগের করা, এগুলোকে প্রিজার্ভ করা হয়েছে সরকারিভাবে। কিন্তু এই পুরনো বিল্ডিংগুলোকে আমরা প্রিজার্ভ করার জন্য এটা কিন্তু ধরেন একটা ইমোশনাল সিদ্ধান্ত জড়িত, যে আমি এটাকে প্রিজার্ভ করব কি করব না, ঠিক আছে। তো আর
ফিনান্সিয়াল ইয়ে তো একটা আছেই, ফিনান্সিয়াল Right. একটা বিষয় তো আছেই যে আমরা এটাকে করে কি পাবো। তবে কেউ যদি ধরেন আপনার এরকম সিদ্ধান্ত নেয়, এটা আমার মতে খারাপ না। সে যদি সিদ্ধান্ত নেয় যে আমি এটাকে এটাকে হচ্ছে যে ভাঙবো, কার সাথে সিদ্ধান্ত নিব, তো সেই ক্ষেত্রে আমি প্রথম বলবো যে আসলে একজন আর্কিটেক্টের সাথে সিদ্ধান্ত করাটা ভালো। ডেফিনেটলি আর্কিটেক্ট অ্যাজ এ টিম লিডার হিসেবে কাজ করে, উনি Right. এটার সাথে জড়িত যারা টিম মেম্বার আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, বা যদি দরকার হয় প্লাম্বিং ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, তাদের সাথে ডেফিনেটলি যোগাযোগ Consult করে করবে সবাইকে নিয়ে জি। জি। তো ফার্স্ট অফ অল আমি মনে করি যে আপনি আর্কিটেক্টের সাথে যোগাযোগ করলে এক জায়গাতেই আপনি সবগুলো পরামর্শ এখানে পেতে পারেন। তার মানে এমন আসলে যে কোনো কাজ আমাদের পক্ষে করা সম্ভব, যেটা কিনা আপনার এই বাড়িটি ডুপ্লেক্স ছিল বিধায় আপনি এর ফাংশনাল অ্যারেঞ্জমেন্ট সেভাবে করতে পেরেছেন। অনেক ক্ষেত্রে আমরা দেখেছি আর্কিটেক্টরা ছাদ কেটেও কিন্তু ডুপ্লেক্স ইউনিট ডেভেলপ করছেন পুরনো বিল্ডিংয়ে। তো সব ধরনের পসিবিলিটি আছে যেটা আপনি আসলে তুলে ধরলেন, এবং যেই উদাহরণটি আমাদের সামনে দেখালেন যে কেউ আসলে চাইলেই কিন্তু পুরনো বাড়িকে এভাবে নতুন রূপ দিয়ে সাজিয়ে তুলতে পারে এবং উপকৃত হবেন নিশ্চয়ই দর্শকেরা। তো অনেক ধন্যবাদ ভাইয়া আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের মূল আলোচনা। নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সঙ্গে থাকুন। Powered by Asian Paints. প্রিয় দর্শক, বিরতির পর নির্মাণ রসায়ন অনুষ্ঠানে আরও একবার স্বাগত জানাচ্ছি। এবারে থাকছে এক্সপার্ট টাইম। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এশিয়ান পেস এক্সপার্ট টাইম। আজকে আমাদের সাথে আছেন আর্কিটেক্ট মতিউর রহমান কামাল স্যার। স্যারের এক্সপিরিয়েন্সটা 48 বছরের বেশি সময় ধরে। স্যার, আপনি যদি একটু ছোট করে আমাদেরকে বলতেন আপনার এই এক্সপিরিয়েন্সটাতে আপনি কি কি কাজ করেছেন, বা আপনার আসলে কোনটা করতে স্বাচ্ছন্দ্য বোধ হয়, এবং কি কি চেঞ্জ আপনি দেখলেন? একজন আর্কিটেক্টকে প্রস্তুত থাকতে হয় যে কোনো ধরনের ডিজাইন করার জন্য। তো তবুও কিছু কিছু আর্কিটেক্ট থাকে যারা পার্টিকুলার কোনো ডিজাইন করতে পছন্দ করেন আর কি। সেই দিক থেকে আমি খুব লাকি, মানে এমন কোনো ফিল্ড নাই যেটাতে আমি কাজ করিনি। একটা লম্বা সময় দেশের বাইরে কাজ করেছেন, এবং তখন যেটা হচ্ছে, এখন যেহেতু আপনি বাংলাদেশেও আপনি এসেছেন, সার্ভিস ওয়াইজ আমরা একদম পেইন্টের কথা যদি বলি বা ওয়াটারপ্রুফিং এর কথা যদি বলি, কনস্ট্রাকশন কেমিক্যাল যেটা থাকে বিভিন্ন প্রজেক্টের ক্ষেত্রে, সো প্রোডাক্টের যে কোম্পানিগুলো সার্ভ করছে সেই কোম্পানিগুলোর মধ্যে কি আপনি স্ট্যান্ডার্ডের কোনো মিল দেখতে পাচ্ছেন? আপাতত তো দেখে তো তাই মনে হচ্ছে, যে 2-4টা বিল্ডিং দেখেছি আমি, অন্তত প্রায় 3 বছর হতে চললো। কিছু কিছু বিল্ডিং বাইরে থেকে যেটা দেখেছি, মানে I do not see any changes actually, any কালার ফেড করেছে বা এরকম কিছু হয়েছে, এরকম হয়নি। তো আমার মনে হয় যে বাংলাদেশ দে আর ডুইং দ্য সেম স্ট্যান্ডার্ড অফ ওয়ার্ক অ্যাকচুয়ালি, বিদেশে যেটা হয় আর কি। নর্মাল যে রেসিডেন্সিয়াল বিল্ডিংগুলো হচ্ছে সেই জায়গাগুলোর ক্ষেত্রে আপনার কি মনে হয় কোন পেইন্টগুলো ইউজ করা সবচেয়ে ভালো হবে? এটা এখন এক্সটেরিয়র ইন্টেরিয়র দুটো পেন্ট তো দুরকম, সারফেস আলাদা, সারফেস তো আলাদা। হ্যাঁ, ইন্টেরিয়র তো চুজ করা ভীষণ কঠিন ব্যাপার এটা। হ্যাঁ, এখন ইট ডিপেন্ডস, আপনি একটা ছোট ঘরকে বড় দেখাতে চান, সো ইউ হ্যাভ টু গো ফর লাইট কালার্স। হ্যাঁ, বড় ঘরকে ছোট দেখাতে চান, আপনি ব্রাইট কালার ইউজ করতে হবে তখন। হ্যাঁ, এগুলো ব্যাপার আছে। আর বাইরের জন্য অবশ্যই আমি অলওয়েজ প্রেফার করবো আর কি পলিথিন বেসড কালার, যেটা মানে অনেক দিন টিকবে, যেটা ওয়াশেবল, মানে যদি কোনো ময়লা পড়ে আমি ধুয়ে ফেলে জন্য ক্লিন হয়ে যায়। বৃষ্টি আসলে যেতে আমরা ভয় না পাই, রাদার দেন বলি বৃষ্টিকে আসতে বৃষ্টির সময় তো প্রথমত একটা ময়লা, সবচেয়ে বেশি ময়লাটা হয় আমি জমতে যেখান থেকে প্যারাপেট থেকে বা সানসেট থেকে যে ওয়াটার ড্রিপিংটা হয় ময়লার সঙ্গে, ওইটা লেগে থাকে, ওইটা কেউ ক্লিন করে না। কিন্তু ওটা ক্লিন করলে যেন অরিজিনাল পেন্টটা ফিরে আসে, এই ধরনের পেন্টটাই প্রেফার করা উচিত। এখন যে বিল্ডিংগুলো হয় সেই বিল্ডিংগুলো অ্যাকচুয়ালি অনেক বেশি হাই রেস বিল্ডিং হচ্ছে এখন বাংলাদেশে, যেটা আগে এক সময় ছিল না, কিন্তু বাইরে তো হাই রেস বিল্ডিংগুলো অনেক আগে থেকেই হচ্ছে। সো এই যে এখন নতুন যে স্ট্রাকচারগুলো হচ্ছে সেগুলোর বেটারমেন্টের জন্য কোনো সামগ্রিক কোনো সাজেশন আপনার আছে কিনা? প্রথম কথা হচ্ছে এখনকার যে মডার্ন কনস্ট্রাকশন, যে টেকনোলজি, সেটা জানতে হবে। আমরা এখনও কিন্তু মানে হাইরাইজ বিল্ডিং বলতে আমরা 20 তলা 25 তলা, খুব বেশি 30 তলা পর্যন্ত চিন্তা করি, তার বেশি করতে পারি না। এই জন্য যেখানকার আর্কিটেক্ট বা স্ট্রাকচার ইঞ্জিনিয়াররা তা এখনও মানে মডার্ন টেকনোলজিটা নিতে ভয় পায়। এই শুড বি স্টিল স্ট্রাকচার, কংক্রিটের স্ট্রাকচার হওয়ারই কথা না। আমাদের এমনি তো জায়গা তো এমনিই কম, একটা অফিস, একটা কমার্শিয়াল এরিয়াতে একটা জায়গা পাওয়াটা দুষ্কর ব্যাপার। সেখানে 20 তলা বিল্ডিংয়ে যে 40 তলা করতে পারি, হোয়াই নট, করা যাবে তো। কিন্তু ওটা করার জন্য যে টেকনোলজি, সেটা আপনাকে রপ্ত করতে হবে। হ্যাঁ,
এখন স্টিল স্ট্রাকচার বিল্ডিং কীভাবে হয় আমাদের দেশে এখনও হয়নি এই পর্যন্ত। আমি হয়েছে কিনা জানি না, আমার জানার মধ্যে নাই আর কোনো, কারণ আমরা এখনও ওই 30 তলার বিল্ডিং কংক্রিট দিয়ে করি। আর তাতে হয় কি আপনার নষ্ট হয়, জায়গা নষ্ট হয় প্রচুর। একটা স্টিলের ধরেন কলাম, যেটা আমরা 40 তলার বিল্ডিংয়ের জন্য আমার 1 ফিট বা 1 ফিট কলামে যথেষ্ট, সেখানে আমরা বেজে তৈরি করি 4 ফিট বা 4 ফিট সাইজের কলাম। তো 16 স্কোয়ার ফিট চলে যায় একটা কলামের জন্যই, কিন্তু স্টিল হলে এখানে আমার 1 স্কোয়ার ফিট লাগতো। তো এই জিনিসগুলো জানতে হবে। তো এটা আপনার টেকনোলজি না জানলে তো আর হবে না। আপনার মডার্ন স্ট্রাকচারটা জানতে হবে, মডার্ন সিস্টেম জানতে হবে, সেই সঙ্গে আপনার অ্যাড করতে হবে যারা বিলিটি ইউজ করবে তাদের সেফটির ব্যাপারটা আছে, আর যে পারপাসে করা হচ্ছে সেটা সার্ভ করতে অবশ্যই জানতে হবে আর কি। তো আরেকটি যে এই জিনিসগুলো মাথায় না রাখে, হ্যাঁ, বাইরে থেকে যত সুন্দর গুগল সার্চে দিলে ইউ ক্যান নো এভরিথিং, আই মিন হোয়াট এভার ইউ ওয়ান্ট টু নো জাস্ট টাইপ ইট, ইউ উইল গেট ইট। হ্যাঁ, ChatGPT থেকেও জানা যায়, গুগল থেকেও জানা যায়। সো স্যারের মেইন সাজেশন হচ্ছে আমাদের আসলে অ্যাডভান্স টেকনোলজিগুলো জানা এবং এটাকে অ্যাকসেপ্ট করা। ভীষণভাবে এটা অ্যাকসেপ্ট না করতে পারলে হবে না। থ্যাংক ইউ স্যার, আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে এবং আপনার এই ফার্স্ট এক্সপিরিয়েন্সটা আমাদেরকে এত অল্প সময় আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য, এবং সেই সঙ্গে এটি নিউজকেও। দর্শক, আজকে আমরা অনেক ডিটেইল ডিসকাশন করলাম আর্কিটেক্ট মতিউর রহমান কামাল স্যারের সাথে, যেখানে অ্যাকচুয়ালি ওনার 48 বছরের এক্সপিরিয়েন্স থেকে আমরা জানতে পেরেছি বাইরে কী ধরনের টেকনোলজি ইউজ হয় এবং বাংলাদেশেও তার সাথে কী কম্প্যারিজন বা কী কম্বিনেশন এখন অ্যাভেলেবেল আছে। আশা রাখছি এই ডিসকাশনটা আপনাদের যে কোনো ডিসিশন মেকিংয়ে হেল্প করতে পারে। এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান। আপনার যদি কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থেকে থাকে জানাতে পারেন ইমেলের মাধ্যমে। পাশাপাশি আপনার নিজের কোনো স্থাপত্য প্রকল্প নিয়েও যদি পরামর্শ প্রয়োজন হয় সেটিও আমাদের কাছে লিখতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এটি নিউজের সঙ্গে থাকুন। শুভরাত্রি।